তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে ক্লাইমেটস অফ ইন্ডিয়া, ভারতের জলবায়ু। তোমরা সবাই জানো ভারতের জলবায়ুর প্রকৃতি হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। অর্থাৎ ভারতের জলবায়ুর ক্ষেত্রে মৌসুমী বায়ু কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বলা যেতে পারে ভারতবর্ষের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকই হচ্ছে এই মৌসুমী বায়ু। তো তার জন্যই কিন্তু ভারতবর্ষকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। তো যাই হোক, আমাদের ভারতের ক্ষেত্রে নেচার অফ ডাইভার্সিটি ইন ক্লাইমেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি জলবায়ুর একটা বৈচিত্র্য রয়েছে। সেই জলবায়ুর বৈচিত্র্যের প্রকৃতি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে সেশনাল ডাইভার্সিটি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ঋতুভিত্তিক একটা বৈচিত্র্য রয়েছে। যেমন সামার প্রি মনসুন সেশন রয়েছে মার্চ থেকে মে অবধি, রেইনি অর মনসুন সেশন রয়েছে জুন থেকে সেপ্টেম্বর অবধি, অটোম অর পোস্ট মনসুন সেশন রয়েছে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত, উইন্টার সেশন রয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এরকম একটা কিন্তু এরকম সময়কালগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে যে কোন সময়টা কোন ঋতুর অন্তর্গত, বিষয়টা জানার চেষ্টা করবে। তারপরে যেটা রয়েছে ডাইভার্সিটি এন্ড টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতার ক্ষেত্রে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখি যে লম্বভাবে যেখানে সূর্যরশ্মি পতিত হয় সেখানে গ্রীষ্মকালে উষ্ণতা চরম প্রকৃতির হয়। ভারতবর্ষের ক্ষেত্রে বলা যেতে পারে গড়ে 35 থেকে 40 ডিগ্রি, যেমন রাজস্থানের ক্ষেত্রে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়। তির্যকভাবে যেখানে পতিত সূর্যরশ্মি হবে সেখানে দেখা যাবে যে একটু টেম্পারেচার কম থাকে, মূলত 15 থেকে 20 ডিগ্রি মতো এরকম থাকে। তো যাই হোক, ভারতবর্ষের মরুভূমি অঞ্চলে কিন্তু উষ্ণতার প্রসারটা খুব বেশি লক্ষ্য করা যায়। দিন ও রাতের মধ্যে উষ্ণতার একটা পার্থক্য লক্ষ্য করা যায়। ডাইভার্সিটি ইন রেইনফল, অর্থাৎ বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। মৌসুমী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে যে বৃষ্টিপাতটা হয়, মৌসুমী বায়ু যেহেতু খামখেয়ালিপনা একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কোথাও বৃষ্টি বেশি হয় কোথাও কম হয়, বা দুর্বল মৌসুমী বায়ুর কারণে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে মৌসুমী বৃষ্টিপাত চলতে চলতে একটা বৃষ্টিপাতের একটা ছেদও লক্ষ্য করা যায়। আবার ডাইভার্সিটির উইন্ড, অর্থাৎ বায়ুমণ্ডলের বায়ু প্রবাহের ক্ষেত্রে কিন্তু একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন তোমার গ্রীষ্মকালের দিকে যখন সমগ্র ভারতবর্ষে যখন নিম্নচাপ থাকে তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এছাড়া কিছু বিভিন্ন স্থানীয় বায়ু যেমন লু প্রবাহিত হয়, তারপরে আধি প্রবাহিত হয়। এগুলো বিভিন্ন স্থানীয় তোমার স্থলবায়ু সমুদ্র বায়ুগুলো প্রবাহিত হচ্ছে উপকূল অঞ্চলে। উপকূল অঞ্চলে আমরা দেখি দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, রাত্রিবেলায় স্থলবায়ু প্রবাহিত হয়, রাজস্থানের লু আদি এগুলো দেখা যায়। তো যাই হোক, এই বিষয়গুলো তোমরা একটু জেনে রাখার চেষ্টা করবে। মেজর কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ক্লাইমেট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে ভারতের যে জলবায়ু সেটাকে নিয়ন্ত্রণ করছে বা নিয়ন্ত্রণকারী যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে ল্যাটিটিউড, অক্ষাংশ। অক্ষাংশ অনুযায়ী যদি আমরা দেখি যে ভারতবর্ষ মূলত 8 ডিগ্রি নর্থ থেকে 37 ডিগ্রি নর্থ পর্যন্ত বিস্তৃত। তো সমগ্র এই যে এতটা বিস্তার, এই এতটা বিস্তারের মধ্যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে কিছুটা জলবায়ুগত একটা পরিলক্ষিত হবে, জলবায়ুগত একটা তারতম্য লক্ষ্য করাই যাবে। তারপরে ওরোগ্রাফিক লোকেশন, অর্থাৎ পর্বতের অবস্থানের ভিত্তিতে আমরা দেখেছি হিমালয় পর্বত থাকার জন্য, দেখা যাচ্ছে যে ভারতীয় উপমহাদেশে যে মধ্য এশিয়ার যে হাড় কাঁপানো শীত সেটার হাত থেকে অনেকটা রক্ষা পায়। আবার মৌসুমী বাতাসটা হিমালয়ের যে দক্ষিণ ঢাল রয়েছে, দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তো যাই হোক, এফেক্ট অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন যেটা রয়েছে, অর্থাৎ পূর্ব ঘাট পশ্চিম ঘাট, যে আমরা জানি যে আরব সাগরের উপর দিয়ে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসটা আসে সেটা পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পায় এবং প্রবল বৃষ্টিপাত ঘটায়, যেটা মূলত শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো যাই হোক, পূর্বাংশটা অনেক সময় বৃষ্টির অঞ্চল হিসেবে পরিগণিত হয়। তারপরে যেটা রয়েছে এফেক্টস অফ আরাবল্লী মাউন্টেন, আরাবল্লী যে পর্বতটা সেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসটাকে প্রতিহত করতে পারে না। তো তার জন্য থর মরুভূমি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কম হয় বলা চলে। তো তার জন্য কিন্তু থর মরুভূমি অঞ্চলে উষ্ণ মরুভূমি সৃষ্টি করেছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসটাকে প্রতিহত করতে পারে না আরাবল্লী পর্বত, তার জন্য কিন্তু মূলত থর মরুভূমি, রাজস্থানের যে থর মরুভূমি সেটা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, হিমালয় পর্বতে একটা বিশেষ কিন্তু ভূমিকা রয়েছে ভারতের জলবায়ুটা মেনটেন করার ক্ষেত্রে। তো যাই হোক, এবারে আমরা পরবর্তীতে আলোচনা করব অ্যালটিটিউড, অর্থাৎ উচ্চতার একটা প্রভাব রয়েছে। যত উচ্চতায় আমরা যাব তত কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। হিমালয়ের উচ্চ স্থানে নিচের স্থানের থেকে কিন্তু বেশি কম একটা তাপমাত্রা লক্ষ্য করা যায়। যাই হোক, এবারে আমরা যে বিষয়টা দেখব, অ্যালটিটিউড হলো পেনিনসুলার স্ট্রাকচার অফ সাউথ ইন্ডিয়া, অর্থাৎ
উপদ্বীপীয় ভারতবর্ষের যে অবস্থান, আমরা দেখি ত্রিভুজ আকৃতি ভারতবর্ষ এবং বঙ্গোপসাগর রয়েছে, পূর্ব দিকে পশ্চিমে আরব সাগর রয়েছে, দক্ষিণ ভারতের যে বিষয়টা আমরা দেখি, তো দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের জলবায়ুটা কিন্তু সমভাবাপন্ন হবে, কারণ উত্তর ভারতের মানে নেই, সাগর নেই, দক্ষিণ ভারতের সাগর রয়েছে। তো তার জন্য দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি, দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু উত্তর ভারতের তুলনায় সমভাবাপন্ন একটা জলবায়ু লক্ষ্য করা যাবে। তো যাই হোক, আমরা সমুদ্রের কাছাকাছি আমরা দেখি যে সমভাবাপন্ন জলবায়ু, এবং সমুদ্র থেকে যত দূরে যাওয়া যাবে তত একটা আবহাওয়ার একটা চরম ভাব লক্ষ্য করা যাবে। ডিস্টেন্স অফ ফ্রম সি ব্যাপারটা আমরা দেখে নিলাম। মনসুন উইন্ড, মৌসুমী বায়ু তো যথেষ্ট প্রভাবিত হয়, মৌসুমী বায়ুর কারণে কিন্তু ভারতবর্ষের অধিকাংশ বৃষ্টিপাতগুলো হয়ে থাকে। চেঞ্জেস দ্য লিমিট অফ প্রেসার বেল্ট, অর্থাৎ বায়ুচাপ যে বলয়, যেটা সীমানা পরিবর্তিত হয় সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে এর সীমানা পরিবর্তন লক্ষ্য করা যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েদার কন্ডিশনও চেঞ্জ হয়ে যায়। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা যে ব্যাপারটা, ওটার জন্য কিন্তু দেখা যাচ্ছে শীতকালে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এল নিনোর একটা প্রভাব থাকে, যে বছর এল নিনো থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারত মহাসাগরের উচ্চচাপ বলয়টা অত্যাধিক শক্তিশালী হতে পারে না, তো তার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু অত্যন্ত দুর্বল হয়। তো এল নিনোর ব্যাপারটা আলোচনা করলাম, এবারে যে বিষয়টা আলোচনা করব মেকানিজম, অর্থাৎ মৌসুমী বাতাসটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জলবায়ুর ক্ষেত্রে। তোমরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবে তো, মাঝে মধ্যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যালো, যারা ক্লাসে রয়েছে, দশরথ? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ, তো দেখো এবারে, আচ্ছা ঠিক আছে, কোথায় ছিলাম দেখো, মেকানিজম অফ মনসুন, এই মৌসুমী বায়ুটা তো আমাদের ক্লাইমেটোলজিতেও রয়েছে বিষয়টা। তো এখানে মৌসুমী বায়ুর উৎপত্তির কতগুলো কনসেপ্ট রয়েছে, কতগুলো থিওরি রয়েছে। তো কনভেনশনাল যে থার্মাল কনসেপ্ট, অর্থাৎ প্রচলিত তাপীয় ধারণা যে ব্যাপারটা রয়েছে, তো এটা মূলত মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু, স্থলবায়ুর একটা বিশাল সংস্করণ বলা হয় এই মতবাদ অনুসারে। সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর একটা বৃহৎ সংস্করণ বলা হচ্ছে মৌসুমী বায়ুকে। এটা নিয়ে এমসিকিউ কোশ্চেন হতে পারে যে কোন মতবাদে সমুদ্র বায়ু, স্থলবায়ুর একটা বৃহৎ সংস্করণ বলা হয়। তো এই যে কনভেনশনাল থার্মাল কনসেপ্টটা, এটা মূলত এই তাপীয় প্রভাবের জন্য, ক্ষেত্রে স্থলভাগে যে তাপীয় প্রভাবটা থাকে, তো তার জন্য কিন্তু মৌসুমী বাতাসটা প্রবাহিত হয়। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে জেফ্রিজের যে তত্ত্বটা রয়েছে, জেফ্রিজের যে তত্ত্ব, সেটা আমরা দেখি যে ইনি বলেছেন যে নিম্নভাগে, বায়ুমণ্ডলের যে নিম্নভাগ, সেখানে আমরা দেখতে পাই নিম্ন বায়ুমণ্ডলে জলভাগ থেকে স্থলভাগের দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বস্তর, ঠিক একটা বিপরীত অবস্থা, এইভাবে একটা পরিচালন, একটা কক্ষ তৈরি হয় বা ঊর্ধ্বভাগ এবং নিম্নভাগের মধ্যে বায়ুমণ্ডলে। এটাই জেফ্রিজের তত্ত্বে, এটাই বলা হচ্ছে। তারপর যেটা রয়েছে থার্মাল ইঞ্জিন তত্ত্ব। থার্মাল ইঞ্জিন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন পি কোটেশ্বরম, তিনি একজন ভারতীয় আবহবিদ। তিনি কিন্তু এই থার্মাল ইঞ্জিন তত্ত্ব মূলত দিয়েছিলেন, এবং এক্ষেত্রে টেবিল আকৃতির যে তিব্বত মালভূমিটাই দায়ী করা হয়েছে মৌসুমী বায়ুর উৎপত্তির পেছনে। এবং তিব্বত মালভূমিটা একটা এলিভেটেড হিট আইল্যান্ড হিসেবে পরিগণিত হয়, উত্থিত তাপদ্বীপ হিসেবে পরিগণিত হয়, তার জন্যই নাকি মৌসুমী বায়ুর উৎপত্তি হয়। তারপরে রেডন কন্টেন্ট থিওরি, রেডন ধারণ তত্ত্ব যে ব্যাপারটা রয়েছে, তো তেজস্ক্রিয় যে বিকিরণ, এটাকে দায়ী করা হয়েছে মৌসুমী বায়ুর উৎপত্তির পেছনে। ভূমি থেকে যে ইউরেনিয়াম, থোরিয়াম এগুলো বিকৃত হয়ে বায়ুমণ্ডলে মিশছে, তো তার জন্য এই বায়ুমণ্ডলের একটা নিম্নচাপ লক্ষ্য করা যায়, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এর কারণেই দেখা যায় যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসটা প্রবাহিত হচ্ছে। তারপরে ফনের কনসেপ্ট রয়েছে। ফনের যে কনসেপ্ট 1951-এ আবহবিদ এইচ ফন, তার তত্ত্বে বলা হয়েছে যে গ্রীষ্মকালে এবং শীতকালে পৃথিবীর বায়ুচাপ বলয়ের যে স্তর পরিবর্তন, সেটার কারণে মৌসুমী বাতাসটা তার উপর একটা এফেক্ট পড়ে আর কি। ফনের কনসেপ্ট এটাই বলা হয়েছে। এয়ার মাস কনসেপ্ট যেটা রয়েছে, বায়ুপুঞ্জ যে তত্ত্ব রয়েছে, বায়ুপুঞ্জ তত্ত্বের ক্ষেত্রেও আমরা বিষয়টা দেখি যে বায়ুপুঞ্জ যে তত্ত্বটা রয়েছে, বায়ুপুঞ্জের ক্ষেত্রে আমরা দেখি যে উত্তর পূর্বায়নবায়ু এবং দক্ষিণ পূর্বায়নবায়ু অঞ্চলে যে আইটিসিজেড অঞ্চলে যেটা মিলিত হচ্ছে আর কি। তো আইটিসিজেড অঞ্চলটার অবস্থান কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, যেমন উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে এইভাবে। মৌসুমী বাতাসটাও কিন্তু একটা এর জন্য একটা দায়ী বলা যেতে পারে। তারপরে জেট স্টিম কনসেপ্টটা রয়েছে, যেটা
মৌসুমী বায়ুর উৎপত্তির সম্পর্কিত সব থেকে যুক্তিসঙ্গত যে তত্ত্বটা বা সর্বাধুনিক যে তত্ত্বটা সেটাই হচ্ছে এই জেট স্ট্রিম থিওরি। তো জেট স্ট্রিম থিওরি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা বলবো যে গ্রীষ্মকালে ভারতবর্ষের মাঝ বরাবর কিন্তু ক্রান্তীয় পূবালি জেটটা থাকে। ক্রান্তীয় পূবালি জেট যেটা রয়েছে আর কি, ক্রান্তীয় পূবালি জেটের অবস্থানটা লক্ষ্য করা যায়। মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসের আগে কিন্তু ক্রান্তীয় পূবালি জেটটা থাকে আর কি। তো যাই হোক, শীতকালে ভারতবর্ষ উপক্রান্তীয় পশ্চিমে জেট অবস্থান করে এবং ক্রান্তীয় পূবালি জেটটা কিন্তু গ্রীষ্মকালে অবস্থান করে আর কি। ক্রান্তীয় পূবালি জেট যখন অবস্থান করে ভারতবর্ষে নিম্নচাপের সৃষ্টি হয়, এর ফলে মৌসুমী বাতাসটা ভারতে প্রবেশ করে। আর উপক্রান্তীয় পশ্চিমা জেট যখন থাকে ভারতবর্ষের ক্ষেত্রে, তখন উচ্চচাপ থাকে, তখন কিন্তু মৌসুমী বাতাসটা ভারতবর্ষ থেকে বিতাড়িত হয় বলা যেতে পারে। মনসুন এক্সপেরিমেন্ট যে ব্যাপারটা রয়েছে, মনসুন এক্সপেরিমেন্ট অর্থাৎ মৌসুমী নিয়ে যে গবেষণা হয়েছে সেই ব্যাপারটাকে আমরা মৌসুমী বায়ু সম্পর্কিত উপগ্রহ মারফত যে গবেষণা, সেটাকে আমরা মনসুন এক্সপেরিমেন্ট বা মোনেক্স বলে থাকি। মোনেক্স এর বিভিন্ন এক্সপেডিশন গুলো হয়েছিল 1962 থেকে 65 এর মধ্যে। যে এক্সপেডিশনটা হয়েছিল এটা মূলত তিনটে সংস্থার অধীনে হয়েছিল। আইসিএসইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন, তারপরে রয়েছে সায়েন্টিফিক কমিটি অন ওশিয়ান রিসার্চ, তারপরে রয়েছে ডাব্লিউএমও অর্থাৎ ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। তো এদের তত্ত্বাবধানে মূলত হয়েছিল 1973-তে ইন্দো সোভিয়েত মনসুন এক্সপেরিমেন্ট হয়েছিল। মনসুন 77 হয়েছিল 1977-এ। এই বিষয়গুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো যাই হোক, এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব, মোনেক্সের ক্ষেত্রে বিষয়টা আমরা দেখলাম। তো মোনেক্সের বিভিন্ন কম্পোজিশন রয়েছে, উইন্টার, সামার, ওয়েস্ট আফ্রিকার মোনেক্স, এই বিষয়গুলো রয়েছে। তো মোনেক্স ব্যাপারটা আমরা জানলাম। এবারে আমরা মনসুন উইন্ড এবং সেশনালিটি ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের ক্ষেত্রে মৌসুমী বায়ু এবং ভারতের যে ঋতু বৈচিত্র্য বিষয়টা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব সামার অর্থাৎ গ্রীষ্মকালকে আমরা প্রি মনসুন সেশন হিসেবে চিহ্নিতকরণ করে থাকি, যেটা মার্চ থেকে মে পর্যন্ত রয়েছে। তো এই সময় যে বিষয়গুলো হয় সামার সেশনের ক্ষেত্রে, যে বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি, সেগুলো হচ্ছে টেম্পারেচার কন্টিনিউয়াস টু রাইজ অর্থাৎ তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। তাই অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিক্রিজ অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপটা ধীরে ধীরে কমতে থাকে। এই সময় হেভি রেইনস্টর্ম হয়। ফর এক্সাম্পল আমরা কালবৈশাখী বলতে পারি। কালবৈশাখীটা আবার অসমের ক্ষেত্রে এটা বরদৈছিলা নামে পরিচিত। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে এগুলো তোমরা ডিটেলস পড়ে নেবে। হিটের একটা ইয়ার অর্থাৎ উষ্ণ একটা বাতাস প্রবাহিত হয়, যেটাকে আমরা লু বলে থাকি। এটা রাজস্থান অঞ্চলে লক্ষ্য করা যায়। ডাস্ট স্টর্ম গুলো রয়েছে, যেমন ধূলি ঝড়, যেটা আধি নামে পরিচিত রাজস্থানের ক্ষেত্রে। ম্যাঙ্গো শাওয়ার্স হয় অর্থাৎ আম্রবৃষ্টি হয়, যেটা আম্রবৃষ্টি যেটা দক্ষিণ ভারতের আম চাষীদের ক্ষেত্রে খুবই আশার আলো বলা যেতে পারে এই বৃষ্টিটা। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখলাম। কালবৈশাখী ঝড়ের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবারে আমরা রেইনি অর মনসুন সেশন যদি আমরা দেখি অর্থাৎ বর্ষাকাল যদি আমরা দেখি, যেটা সময়কাল হচ্ছে জুন টু সেপ্টেম্বর। তো এর মধ্যে যেটা হয়, বর্ষাকালই হচ্ছে মৌসুমী বাতাসটা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসটা মনসুন বার্স্ট তৈরি করে অর্থাৎ মৌসুমী বিস্ফোরণ তৈরি করে। কারণ মৌসুমী বর্ষার সূচনাটা যেমন আকস্মিকভাবে কেমন যেন হয়, এটা প্রচুর মেঘের ঘনঘটা, প্রচুর মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, এইসবের মধ্য দিয়ে কিন্তু মৌসুমী ভারতবর্ষে আগমন ঘটে। তো তার জন্য এটাকে আমরা মনসুন বাস্ট বা মৌসুমী বিস্ফোরণ বলতে পারি। তো মৌসুমী বাতাসটা যখন ভারতবর্ষে আসে, মনসুন উইন্ডস আর ডিভাইডেড ইন্টু টু ব্রাঞ্চেস। ফার্স্ট ব্রাঞ্চ ইজ দ্য আরাবিয়ান সি ব্রাঞ্চ অ্যান্ড সেকেন্ড ব্রাঞ্চ ইজ দ্য বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। তো এই দুটো শাখায় বিভক্ত হয়ে আসে ভারতবর্ষ, যেহেতু ত্রিভুজ আকৃতির ভারতবর্ষ, তো তার জন্য এই দুটো শাখায় বিভক্ত হয়ে আসে। মনসুন ব্রিংস রেইন, মৌসুমী ব্রিংস রেইন অর্থাৎ মৌসুমী বৃষ্টি নিয়ে আসে। তো আমরা দেখলাম। এবারে আমরা পরবর্তী যে সেশনটা রয়েছে পোস্ট মনসুন অর্থাৎ মৌসুমী পরবর্তী যে ঋতু, যেটাকে আমরা অটম সেশন বলতে পারি অর্থাৎ শরৎকাল আমরা বলতে পারি এটাকে। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল অক্টোবর নভেম্বর এটা হয়। তো কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? যে মনসুন উইন্ডস গো অ্যাওয়ে, মৌসুমী ভারত থেকে চলে যায়। ভারত থেকে মৌসুমী বায়ু চলে যায়। কেন চলে যায়? কারণ এই সময় ভারতবর্ষে তখন উচ্চচাপ থাকে।
তার জন্যই চলে যায়। তারপরে ইট গোজ থ্রু দ্য রেইনস টু গো, মৌসুমী বায়ু চলে যায় কিন্তু যেতে যেতে কিছু বৃষ্টি দিয়ে যায়। তামিলনাড়ু করমণ্ডল উপকূলে 2 বছর বর্ষাকাল হয়। তারপরে যেটা রয়েছে আশ্বিন সিস্টম ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আশ্বিনের ঝড়টাও হয় প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে। টুইস রেনফল অন দ্য কোস্ট অফ তামিলনাড়ু, তামিলনাড়ু অঞ্চলে উপকূল অঞ্চলে 2 বার বৃষ্টিপাত হয়। উইন্টার সেশন অর্থাৎ শীতকাল যদি আমরা দেখি সে সময়কাল হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি। শীতকালে ব্যাপারটা কি হচ্ছে, শীতকালে টেম্পারেচার আর ডিক্লাইন অ্যাক্রস ইন্ডিয়া, ভারতবর্ষের ক্ষেত্রে তাপমাত্রাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে, বৃষ্টির দেখা নাই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এখানে। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তারপরে রয়েছে নো রেইন ওয়াজ সিন, অর্থাৎ বৃষ্টির অতটা দেখা পাওয়া যায় না এই টাইমটাই। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখলাম। এবারে আমরা ইম্প্যাক্ট অফ মনসুন রেইনফল অফ অন সয়েল, মৃত্তিকার ক্ষেত্রে কি প্রভাব রয়েছে যদি আমরা দেখি। অ্যাকুমুলেশন অফ সিল্ট, পলি সঞ্চয় রয়েছে। ডিক্রেসিং সয়েল ময়েশ্চার, মৃত্তিকার আর্দ্রতা হ্রাস, যখন বৃষ্টিপাত কমে যায় আর্দ্রতা কমে যায়। তারপরে মিনারেল এমপ্টিনেস ইন দ্য টপ লেয়ার অফ দ্য সয়েল, অর্থাৎ মাটির উপরের স্তর থেকে অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশনের ফলে দেখা যায় উপরের লেয়ারটা থেকে বিভিন্ন খনিজ উপাদানগুলো ধীরে ধীরে ইনফিল্ট্রেটেড হয়ে যায়। তারপরে যে ব্যাপারটা রয়েছে এক্সেস অফ মিনারেল অন দ্য সারফেস অফ দ্য সয়েল, অর্থাৎ মৃত্তিকার যে উপরিভাগ সেটা খনিজের অনেক সময় আধিক্য হতে পারে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা রয়েছে দেখো, ফরমেশন অফ সয়েল, মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে বৃষ্টিপাতটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আমরা ইম্প্যাক্ট অফ মনসুন রেইনফল অন ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে মৌসুমী বায়ুর কি প্রভাব থাকে যদি আমরা দেখি। গ্রোথ অফ অ্যাকোয়াটিক প্লান্ট, বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক প্লান্টের ক্ষেত্রে বৃদ্ধি হয় মৌসুমী বৃষ্টিপাতের ক্ষেত্রে। বন্যাপ্রবণ যে অঞ্চলগুলো রয়েছে বা যে সমস্ত ওয়েটল্যান্ড রিজনগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক প্লান্টস গুলো ডেভেলপ করে। ফরেস্ট গ্রোথের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতবর্ষের ক্ষেত্রে মৌসুমী বৃষ্টিপাতের কারণেই কিন্তু ভারতবর্ষে যে ট্রপিক্যাল গ্রিনল্যান্ড ফরেস্ট, যেটা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, যেটা এভারগ্রিন ফরেস্ট, সেটা কিন্তু এই কারণেই সৃষ্টি হয়েছে। এবং কিছু কিছু জায়গায় যেখানে বৃষ্টিপাত কম সেখানে গ্রাসল্যান্ড, তৃণভূমির বিকাশ লক্ষ্য করা যায়। এবং উদ্ভিদের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন শীতকালে পাতা ঝরিয়ে দেয়, ঋতু ভিত্তিক একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তো যাই হোক, আমরা মৌসুমী বৃষ্টিপাতের একটা বিভিন্ন প্রভাবগুলো আমরা দেখলাম। এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যায়, মানুষের ফসল নির্বাচনের ক্ষেত্রে হোক বা বিভিন্ন মাছের চাষের ক্ষেত্রে হোক। তারপরে রবি চাষের ক্ষতি হয় অনেক সময় বৃষ্টিপাত যদি ঘটে। অনেক সময় শীতকালীন বৃষ্টিপাতের ফলে রবি শস্যের অনেক সময় ক্ষতি হয়, অনেক সময় হয় না, মৌসুমী বায়ু যখন ভারত থেকে প্রত্যাবর্তন করে তখন শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়, এটা কিছুটা সমস্যা হয়। আবার মৌসুমী বাতাসটা দেরি করে আসলে তখন খরার সৃষ্টি হয়। মৌসুমী বায়ু ভারতবর্ষে আগে আগে ঢুকে গেলে তখন বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়। তো যাই হোক, বিষয়গুলো কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে বিভিন্ন প্রভাবগুলো থাকে। আমাদের সামগ্রিক মানব জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যায়, কৃষি ক্ষেত্রে হোক, অরণ্য সৃষ্টির ক্ষেত্রে হোক, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে হোক, বা আর্নিং অফ ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে কিন্তু মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, বিশেষ করে ভারতীয় জলবায়ুর ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ প্রভাব বিস্তার করে, যেটা আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখে থাকি। আচ্ছা, তো এতক্ষণ আমরা ভারতের জলবায়ু অর্থাৎ ক্লাইমেটস অফ ইন্ডিয়া বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তোমরা আলোচনাটা বুঝতে পারলে কিনা, কিছুটা বুঝতে পারলে কিনা যে কি কি পড়তে হবে। মূলত ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, লাইভ ক্লাসে তো সমস্ত কিছু ডিটেইলস ওইভাবে বোঝানো সম্ভব না, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তো মূলত ক্লাসের উদ্দেশ্য কি, তোমাদের আলটিমেটলি কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলোকে তোমাকে বেশি করে হাইলাইট করতে হবে, মানে বেশি গুরুত্ব দিতে হবে, সেটাই হচ্ছে মেইন বিষয়। ক্লাসটা ওই জন্য লাইভ ক্লাসটা ওই জন্য অ্যারেঞ্জ করা আর কি। তো যাই হোক, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। তো যেটুকু আলোচনা করলাম বুঝতে পেরেছো তোমরা? একটুখানি রেসপন্স করবে ক্লাসে যারা রয়েছে। বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। স্যার, বোঝা গেছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, আমি আরেকটু ডিসকানেক্ট করব, কারণ সয়েলের ক্লাসটা নতুন করে একটু স্টার্ট করব। একটুখানি তোমরা সাথে থাকো, আমি একটু ডিসকানেক্ট করছি।